28 ফেব্রুয়ারি 2026 রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী ক্ষেত্রে ভোট ঘোষণার পর থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত চলবে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কাজ। সেই তালিকাও যুক্ত হতে থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারির আগেই রাজ্যে চলে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই কেন্দ্রীয় বাহিনী রওনা দিচ্ছে। শনিবারের মধ্যেই রাজ্যে চলে আসার কথা। আগামী 10ই মার্চের মধ্যে রাজ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। সব মিলিয়ে মার্চের প্রথম দেড় সপ্তাহের মধ্যেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এর আগে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের মধ্যে বৈঠকে রাজ্যের 50% বুথকেই স্পর্শকাতর বলে জানানো হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোন কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এই বিষয়ে কথা বলেছিলাম আমাদের কলিগ অনির্বাণের সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে, আসুন আপনাদের শোনাই। পূর্ব মেদিনীপুর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে 14 কোম্পানি সেনা, একেবারে শুভেন্দু অধিকারীর কিন্তু গড় এটা ইন্দিরা। একদম। এবং এই জায়গাগুলো যদি আমরা একটু ধরে ধরে পড়ি, ইসলামপুরে হচ্ছে 5 কোম্পানি, রায়গঞ্জে 6 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মালদা, আমরা যদি একটু সীমান্তবর্তী জায়গাগুলোর দিকে এবার যাই, যেমন দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মালদায় 12 কোম্পানি, মুর্শিদাবাদে 8 কোম্পানি, জঙ্গিপুর 8 কোম্পানি, কৃষ্ণনগর 6 কোম্পানি, রানাঘাট 6 কোম্পানি, হাওড়া পিসি 7 কোম্পানি, হাওড়া রুরাল এখানে হচ্ছে 8 কোম্পানি, হাওড়া রুরালে আমরা দেখলাম 8 কোম্পানি। এবার হুগলিতে হচ্ছে 6 কোম্পানি, চন্দননগরে 8 কোম্পানি, কলকাতায় 12 কোম্পানি, বারাসাতে 6 কোম্পানি, বনগাঁতে 4 কোম্পানি, বসিরহাটে 7 কোম্পানি, ব্যারাকপুরে 9 কোম্পানি, বিধাননগর পিসি 4 কোম্পানি, বারুইপুরে 5 কোম্পানি, ডায়মন্ড হারবারে 6 কোম্পানি, সুন্দরবন 4 কোম্পানি, পূর্ব মেদিনীপুর যেটা অনির্বাণ তুমি বললে 14 কোম্পানি, পূর্ব বর্ধমানে 4 কোম্পানি, এডিপিসি 7 কোম্পানি, পশ্চিম মেদিনীপুর 7 কোম্পানি, ঝাড়গ্রাম 5 কোম্পানি, বাঁকুড়া 7 কোম্পানি, পুরুলিয়া 5 কোম্পানি এবং বীরভূমে 7 কোম্পানি। আমি দুটো বিষয় এক্ষেত্রে একটু অনির্বাণের কাছে জানবো। অনির্বাণ, তুমি যেটা উল্লেখ করলে পূর্ব মেদিনীপুর 14 কোম্পানি সব থেকে বেশি হাই ভোল্টেজ এলাকা। আমরা জানি যে গত নির্বাচনে এই পূর্ব মেদিনীপুর থেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একদম হাই ভোল্টেজ পূর্ব মেদিনীপুর, সেই কারণেই কি এখানে বেশি সংখ্যক ডিপ্লয় করা হচ্ছে সেনা? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত এটা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়েছিলেন এবং নন্দীগ্রামে লড়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেই সময় আমরা দেখেছি যে কিভাবে কিন্তু ভোটের লড়াই হয় এবং তার পাশাপাশি কিন্তু বিশেষ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝামেলাও হয়, এবং সেই ঝামেলার জন্য কিন্তু সেখানে আগে থেকেই একটা সেন্সিটিভ জোন হিসাবে বলে দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে গত নির্বাচনে 2021 সালের নির্বাচনে। এবং সেই সময় আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধী দলনেতা অর্থাৎ হাই ভোল্টেজ জায়গা, যেমন আমরা জানি যে ভবানীপুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে লড়াই করে এসছে, 2021 সালে তিনি সিট পাল্টেছে, আবার শোনা যাচ্ছে যে এবছরও তিনি ভবানীপুর থেকেই লড়াই করবেন, তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন না। যেমনটা মুখ্যমন্ত্রী রয়েছেন তেমনটা কিন্তু বিরোধী দলনেতা, তার কিন্তু প্লেসটা খুব ইম্পর্টেন্ট, তার যে বিধানসভা কেন্দ্র সেটা খুব ইম্পর্টেন্ট, নন্দীগ্রাম। তো সে জায়গায় দাঁড়িয়ে যে পূর্ব মেদিনীপুরে একেবারে বলা যায় যে 14 কোম্পানি সেনা, এটা কিন্তু কোথাও গিয়ে একটা বুঝিয়ে দিচ্ছে যে এই যে একটা বড় একটা বিধানসভা কেন্দ্র, হাই ভোল্টেজ একটা লড়াই, কারণ সেই পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু প্রচুর প্রার্থী যারা বিজেপির তরফ থেকে রয়েছেন, বা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কিন্তু এই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু বিধানসভা কিন্তু তারা দখল করে রয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে 14 কোম্পানি সেনা, সেটা কিন্তু দেখলাম আমরা। এবং তার পাশাপাশি কলকাতা, তুমি যেমনটা বলছিলে যে 12 কোম্পানি সেনা দেওয়া হয়েছে, বিস্তীর্ণ কলকাতা এলাকা যদি দেখো, এই কলকাতা কিন্তু ভাগ করে দেওয়া হয়নি উত্তর বা দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণে একাধিক প্রায় বলা যায় যে 18টি বিধানসভা কেন্দ্র কলকাতা এবং কলকাতা সংলগ্ন রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবানীপুরও সেটার মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট, এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিম, এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের যতগুলো মন্ত্রী রয়েছে
তারাও কিন্তু বিস্তীর্ণভাবে এই এলাকাগুলোতে রয়েছেন। অর্থাৎ সেটা তুমি শ্যামপুকুর দেখো, সেটা তুমি একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর দেখো, এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে টালিগঞ্জ দেখো অরূপ বিশ্বাস, এবং এই যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলো কিন্তু স্পষ্টত রয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু 12 কোম্পানি সেনা দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মালদা একেবারে সেন্সিটিভ জায়গা হিসাবে চিহ্নিত করা হয় মালদাটাকে, এবং সেই মালদায় কিন্তু 12 কোম্পানি সেনা দেওয়া হচ্ছে। এই তালিকা ধরে যদি আমরা একটু সীমান্তবর্তী জায়গাগুলোতে যাই, কারণ সীমান্তবর্তী জায়গাগুলোতে কিন্তু বারবার করে যে অভিযোগ বিরোধী দলের তরফ থেকে করা হয়েছে যে ওপার বাংলা থেকে প্রচুর সংখ্যালঘুরা এসেছেন, মুসলিমরা এসেছেন এবং রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছেন, এই সীমান্তবর্তী জায়গাগুলোকে ধরে আমরা যদি একটু আসি অনির্বাণ, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কত সংখ্যক নামছে সেখানে সেনা? জেলা বা কমিশনারেট রয়েছে, সেই জেলা বা কমিশনারেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহারে কিন্তু 9 কোম্পানি সেনা দেওয়া হয়েছে। অর্থাৎ কোচবিহারও বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে বর্ডার শেয়ার করে, সেখানে 9 কোম্পানি সেনা দেওয়া হয়েছে। এবং তারপর আমরা জলপাইগুড়িতে 7 কোম্পানি, ইসলামপুরে 5 কোম্পানি, রায়গঞ্জে 6 কোম্পানি, এবং দক্ষিণ দিনাজপুর, যে দক্ষিণ দিনাজপুরে একটা বড় বর্ডার কিন্তু শেয়ার করে, সেই দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, এবং মালদাতে 12 কোম্পানি, মুর্শিদাবাদে 8 কোম্পানি, এবং সে জায়গায় দাঁড়িয়ে জঙ্গিপুর সেখানেও কিন্তু 8 কোম্পানি। অর্থাৎ তুমি যদি দেখো যে বিস্তীর্ণ এই 240 কোম্পানি সেনার মধ্যে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই জায়গাগুলো দেখলে কিন্তু প্রচুর সংখ্যক সেনা কোম্পানি সেনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি কোচবিহারে 9 কোম্পানি সেনা দেওয়া হচ্ছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরোটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এবং মূলত কিন্তু এটাও বলে রাখি যে ভোটের এত আগে কেন, এর আগে কিন্তু সুপ্রিম কোর্টে এই এসআইআর মামলা উঠেছে, এবং সেই এসআইআর মামলায় কিন্তু এই মুহূর্তে কমিশনের তরফ থেকে বিশেষ সওয়াল করা হয়েছে, এবং সেই সওয়ালের মধ্যে কি কি রয়েছে, অবশ্যই এই দাবিটা ছিল যে কোথাও গিয়ে এই যে কেন্দ্র সরকারের যে ইলেকশন কমিশনের যে কাজ, সেই কাজটিকে কোথাও গিয়ে বাধা দেওয়া হচ্ছে। কেমন ভাবে বাধা দেওয়া হচ্ছে না, বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি, বিস্তীর্ণ জায়গায় দেখেছি যে একেবারে ডিও অফিস, এসডিও অফিস, বিডিও অফিস, সেই অফিসগুলোতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, সেই অফিসগুলোর থেকে নথি নিয়ে যাওয়া হয়েছে, থ্রেট করা হয়েছে, ডিইওদের থ্রেট করা হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ইআরওদের থ্রেট করা হয়েছে, অনেক জায়গায় বিএলওদের থ্রেট করা হয়েছে, এই অভিযোগ কিন্তু উঠে এসছে। অর্থাৎ সে কারণেই যাতে সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়াটা হয় সেজন্য কিন্তু এটা করা। এবং এবার বলে রাখি যে কমিশনের কিন্তু একটা ভয় ছিল, কি ভয়, যে এই ধরনের বিষয়গুলো যদি হতে পারে তাহলে ফাইনাল তালিকা বা পূর্ণাঙ্গ তালিকা যখন 28 তারিখ বেরাবে, তারপর একাধিক মানুষের নাম কাটা যাবে, প্রচুর মানুষের, শয়ে মানুষের নাম কাটা যাবে। সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হতে পারে, সেটা ডিজিটাল ডিসক্রিপেন্সির জন্য হতে পারে, বা সেটা নথি সত্যিই নেই বা তাদের কাছে কোনো নথি তারা প্রডিউস করতে পারেনি সেজন্যও হতে পারে। আবার কেউ কেউ বেআইনি সিটিজেনও হতে পারে, বেআইনি ভোটারও হতে পারে। এবারে চিন্তার বিষয়টা ছিল হলো যে এই যে তারা যদি বেআইনি হয় তাদেরকে নিয়ে ঠিক তারা কি রকম ধরনের আন্দোলনে যেতে পারেন, তারা কোথাও গিয়ে কি ইআরওদের উপর হামলা করতে পারে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা কি ডিইও অফিসে হামলা করতে পারে, বিডিও এসডিও অফিসে হামলা করতে পারে। সে কারণে কিন্তু একটা এটা বলা যায় যে প্রিকশনারি মেজার, এবং সেই প্রিকশনারি মেজার হিসাবে কিন্তু এই মুহূর্তে আগে থেকে যাতে কোনো রকম সমস্যা না হয় সে কারণে 27 তারিখ থেকেই কিন্তু এই যে একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নামানোর কাজ শুরু হয়ে গেল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।